একটু অন্যরকম কন্টেন্ট। কাকে নিয়ে বলছি? রিমি রূপা। দেখলাম রূপা খুব ভালো একটা ভিডিও করেছে, ওর মেয়ে সুস্থ হয়ে আমাদের রিমি বাড়িতে গেছে। হ্যাঁ, এবং আমাদের সবাইকে ওর বাড়িতে যেতে বলেছে। অসংখ্য ধন্যবাদ যে তুমি যাদেরকে নেমন্তন্ন করেছো তাদের মধ্যে আমিও একজন। যদিও তেমন কিছু তোমার জন্য আমি করতে পারিনি, তবে হ্যাঁ একটা কথা তোমাকে আজকে আমি রূপা বলতে চাই। তোমাকে যদি না বলি তাহলে কথাটা তো মিথ্যা হয়ে যাবে। যেদিন আমি ভিডিও করেছিলাম এবং খুব বকেছিলাম, সেদিন রাত্রে, মানে যেদিন তোমাকে টাকাটা প্রিয়া দিয়েছিল, এর আগের দিন রাত্রেবেলা প্রিয়া আমাকে নিয়ার অ্যাবাউট 12টা তুমি সময় আমাকে ফোন করে। তুমি ভালো করে জানো, তুমি দেখবে ভিডিওগুলিতে, তখন আমি ইন্দোর ছিলাম। মানে আমি তখন আমার এই বাড়িতে, মানে আমার বসত বাড়িতে ছিলাম না, আমি ইন্দোরে গেছিলাম। ওই সময় তুমি তখন ভিডিওগুলো দেখলে দেখতে পারে, ইন্দোরে ছিলাম, ভোপালে গেছিলাম, মানে আমি বাইরে ঘুরছিলাম, মহাকালে মন্দিরে গেছিলাম। সেই সময় রাত্রে 12টার সময়, মানে 11:30 পৌনে 12টা হবে। হ্যাঁ, তো আমি তখন শপিং করছি, ছেলের জন্য জুতো, হাজবেন্ডের জন্য পাঞ্জাবি, পুজোর একটা, বুঝতেই পারছো। তো তখন আমাকে প্রিয়া ফোন করেছিল এবং কেঁদেছিল এবং কথা দিয়েছিল প্রিয়া আমাকে যে তোমাকে টাকা দিয়ে দেবে। আমি চাইলেই কিন্তু তাড়াতাড়ি করে ভিডিও করে ভিউজ কামাতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ কারোর প্রাইভেট কথা আমি এভাবে আউট করতে চাই না। পরের দিন ভোরবেলা আমি একটা অন্ধকার দেখবে, আমি যাচ্ছি, তখন আমি ইন্দোর ছেড়ে ভোপালে যাচ্ছি। তো তখন আমি একটা ভিডিও করেছিলাম এবং আমি বলেছিলাম যে একটু ওয়েট করো, প্রিয়া টাকাটা দিয়ে দেবে, প্রিয়া দেবে, একটু ধৈর্য ধরো প্রিয়ার জন্য। তারপরে কিন্তু তুমি সেদিনই বিকেলবেলা 3টের সময় তো প্রিয়া তোমাকে টাকাটা দিয়ে দিয়েছে, কিন্তু আমি করতে পারিনি, কারণ কি বলে, সেই টাকাটা তোমাকে প্রিয়া দিয়ে দিয়েছে, কিন্তু আমি তখন ভিডিও করিনি। আমি পরে দেখলাম, আমি তখন বললাম ঘুরছিলাম, আমি পরের দিন হয়তো ইয়েটা পেয়েছি, মানে ভিডিওটা করেছি। তো একটা কথা এটাই বলবো, যেটা বলছিলাম, তুমি সত্যি রূপা দেখিয়ে দিলে একটা গ্রামের মেয়ে হয়ে, সেরকম এডুকেটেড না হয়েও কিভাবে একটা মা চাইলে কি না করতে পারে। এত লক্ষ লক্ষ টাকা তুমি টাকা উঠিয়েছো কিউআর কোড দিয়ে? তুমি তো মোটামুটি 27 লাখ টাকা নিজের থেকেই খরচ করে ফেলেছো, অ্যাডভান্স খরচ করে ফেলেছিল। মাত্র 5 লাখ টাকার মধ্যে কম পড়েছিল তোমার। বাকি পুরোটা তুমি কি করে ম্যানেজ করো, যেখান থেকেই হোক। এই যে ম্যানেজ করার মতো আইডিয়া, বা একে চিঠি লেখা, তার কাছ থেকে হেল্প নেওয়া, প্লাস সিএমসির মতো জায়গায় গিয়ে মেয়ের ট্রিটমেন্ট মোটামুটি তুমি একাই তো থেকেছো মেয়েকে নিয়ে দিনের পর দিন। এই যুদ্ধটা মানে একা সামলানো, মানে মানুষ বলে মা কি না পারে, মার অনেক শক্তি, মার অনেক কিছু করার ক্ষমতা, এগুলি আমার সবসময় শোনা কথা মনে হয়েছে। তোমাকে দেখার পর এটা আমার ফিল হয়েছে। মানে তুমি যে কিভাবে, মানে নিজের কোথায় কোথায় চিঠি লিখেছো, কোথার থেকে এনেছো, এবং তোমার মেয়েটাও প্রচন্ড ব্রিলিয়েন্ট। তুমি বলতে বলতে থেমে গেল, মেয়েটা তোমাকে মনে করিয়ে দেয়, মেয়েটা তোমাকে বলে দেয়। আমি আগেও লক্ষ্য করেছি, এটা বলো, ওইটা বলো, ওই নাম্বারে টাকা পাঠাতে বলো, মানে প্রচন্ড ব্রিলিয়েন্ট। ভগবান ওকে বাঁচিয়ে রাখুক, অনেক বড় যেন সে হয়। আমি চাইবো সেও যেন ডাক্তার হোক, এবং এইরকম নিজে তো ভুগে উঠেছে, তাই এইরকম মানুষদের পাশে যেন সে দাঁড়ায়, মানুষের প্রয়োজনের পাশে যেন দাঁড়ায়। তো খুব ভালো লাগলো। হ্যাঁ, কিছুটা তুমি বলেছো তোমার শ্বশুরমশাই ঢুকতে দেয় না বাড়িতে, কি ইসে রাখে, মানে বাচ্চাটাকে বোধহয় তোমার ইসেতে রাখতে লাগবে না, মানে খুব কেয়ারে রাখতে লাগবে যেন কিছু না হয়। তো সেটা তো ভালো, যদি সেরকম নিয়ম থাকে। আমি জানি না, তবে এই নিয়মটা কি সারা জীবন, যে ছুঁচ ছাঁচ যাতে না হয়, ইনফেকশন হওয়ার একটা ভয় কি সারা জীবনের জন্য, না শুধু এই মানে এই টাইম পিরিয়ড? আমি ঠিক জানি না কয় মাসের জন্য নাকি সারা জীবনের জন্য। তো এটা আমার একটু জানা নেই এই ব্যাপারটা। যাই হোক, মেয়েটা ভালো থাকুক, সুস্থ থাকুক। ভালো লাগলো তুমি তোমার বাড়িতে ফিরে গিয়েও যে আমাদের কথা মনে রেখেছো, আমাদের কথা বলেছো, এবং আমাদেরকে নেমন্তন্ন করেছো। এটা কিন্তু খুব কম মানুষ, খেয়া পার হয়ে গেলে খেয়া নিশালা হয়ে যায়। আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের জন্য তো কোনো জায়গাতেই ওয়েলকাম সাইনবোর্ডটা নেই। সেখানে তুমি যেভাবে নেমন্তন্ন করেছো আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। আশা করব তোমার মেয়েও জীবনে আপকামিং যত যুদ্ধ, যত স্ট্রাগল আছে বা আসুক, সব জন এভাবেই জিততে পারে। তোমার মতো মা যেই মেয়ের পাশে আছে, তাকে কোনোদিন কেউ যুদ্ধক্ষেত্র থেকে হয়তো হারাতে পারবে না। এত সুন্দরভাবে তুমি ট্যাকেল করেছো, মানে অবাক লাগে। সেই তোমার যখন ব্লগগুলি আমি দেখছিলাম,
আমি তো আগে তোমাকে চিনতাম না, অসুস্থ হওয়ার পর চিনেছি যে কোথায় গরমের জন্য ঘরে থাকলে বেশি গরম লাগে, গাছের তলায় গিয়ে শুয়েছ, সেই গাছের তলায় তো তোমার আগেই আরো অন্যরা কেউ শুয়েছে। হ্যাঁ, তো এইগুলি দেখার পর সেই জায়গার থেকে বেরিয়ে সিএমসি ভেলুরের মতো একটা জায়গাতে গিয়ে থাকা, চিকিৎসা করা, দিনের পর দিন চোখের সামনে মেয়ের বিএমটি হওয়া দেখা, মানসিক শক্তি প্রচন্ড, যে আমার সন্তানকে আমি কিছু হতে দেব না। সব মাই চায় আমার সন্তানকে কিছু হতে দেব না, কিন্তু কয়টা মা এইভাবে যুদ্ধ করতে পারে? অবশ্যই তোমার দাদারা অনেকটা তোমাকে হেল্প করেছে, তোমার দাদারা বাপের বাড়ির লোকের কাছেও আমি বলবো তোমার একটা বিগ থ্যাংক ইউ, কারণ তুমি সবসময় বল দাদারা আসবে, ছোট ভাই আসছে, দাদারা কাউকে পাঠাবে, মানে বাপের বাড়ি একটা ছিল বল। তাও হলো, এগুলি তো হচ্ছে লোকবল বলো বা কিছু টাকা দিয়ে সাহায্য করার, তার থেকে তুমি খুব অনেস্ট। তুমি কালকে ভিডিওতে বলে না, তোমাকে আবার কেউ বলেছিল আবার কিউআর কোড দো বা আবার টাকা চাও, তুমি বলেছো যে না আর লাগবে না, যেইভাবেই হোক আমি ম্যানেজ করে ফেলতে পারবো। যেটা বললাম না, তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে যে তুমি এইভাবে তুমি ইসে করতে পারো। মানে নিজের প্রতি আস্থা। তোমার জায়গায় অন্য কোনো মানুষ হলে ঠিক আছে একটুখানি উঠিয়ে নেই না টাকা, হয়তো ফিউচারে লাগতে। তুমি প্রথম দিনও বলেছিলে আমার বেশি লাগবে না, জাস্ট এইটুকুন টাকা উঠলেই এনাফ। আমি এটা লক্ষ্য করেছি। তো তোমার মধ্যে না অনেস্টি ব্যাপারটা প্রথম থেকেই ছিল, এবং তোমার মেয়ের মধ্যেও অনেক ভালো ইন্টেলিজেন্স লেভেলটা অনেক ভালো। সেখানে আমি বলবো ভগবান তোমাদের মা মেয়ে দুজনকে সুস্থ রাখুক, আর তোমরা তোমাদের জীবনে যুদ্ধে এইভাবেই এগিয়ে যাও। আর এখন তো রূপা তুমি অনেক মায়ের ইন্সপিরেশন হবে। আমি দেখেছি তুমি এখন সমস্ত মাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছো, তুমি সমস্ত মাদের সাহায্য করার জন্য রাস্তা দেখাচ্ছ, এটা কিন্তু অনেক উপকারের কথা। এই কথা বলতে গিয়ে আজকে আমার পূজার কথা মনে পড়ছে, মানে মাহির মা পূজার ভাই সত্যি খুব অসুস্থ, ভেন্টিলেটরে আছে। সকালে ওঠার পর আমি ভিডিওগুলি দেখি, খুবই খারাপ লাগছিল যে মাহির মামা পূজার ভাই ভেন্টিলেটরে আছে। সেখানেও কিন্তু আমি দেখেছি রূপা কমেন্ট করেছে এবং বলেছে যে যিশুর কাছে, প্রভুর কাছে প্রার্থনা করো, প্রভুই যেন কোনো মিরাকেল করতে পারে। ভেন্টিলেটর ঢুকিয়ে দিলে কোনো ব্যাপার না, যদি ভেন্টিলেটর থেকে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে বেরিয়ে আসে। ও একটা অনেক বড় যুদ্ধ করছে, এতগুলি বোনের একমাত্র ভাই। আমি প্রথম দিন জানতাম, আমি ভিডিওটা করেছিলাম, আমাকে কেউ রিকোয়েস্ট করেছিল যে একটু মাহির জন্য ইসে কর, চাও, মানে ওই কিউআর কোড। এখন তো জানো রূপা আমরা কিউআর কোড টোড দিতেও পারি না, কথাও বেশি বলতে পারি না, কারণ এটা তো একটা অনেক ব্যাপার চলে আসে নাকি, ক্রাউড ফান্ডিং ট্রেডিং হয়ে যায়। আমি তো এখন আর কাউর নাম্বার দেই না, কিছুই না, আমি কমিউনিটিতেও সেন্ড করি। তাও আমি বলেছিলাম তখন যে পূজাকে হেল্প করার জন্য বা মাহির মামাকে হেল্প করার, নট মাহি, মানে চ্যানেলটার নাম মাহি তো, না হলে অনেকে বুঝবে না, পূজা বললে বুঝবে না। তো একটা কথাই বলবো, পূজা বলছে মা ভীষণ কাঁদছে, মা তো কাঁদবে। ওদিন যখন আমি ভিডিওটা করেছিলাম আমি বলেছিলাম ওরা 2 বোন, পরে কেউ বললো আপনি কি জানেন না ওরা 5 বোন। না আমি জানি না, আমি তো ওদের ভিডিও দেখতাম না, আমি জাস্ট অসুস্থ হওয়ার পর ভিউয়ার্স থেকে রিকোয়েস্ট এসেছে দিদি প্লিজ একটু বলুন, যদি আপনার ঘর থেকে একজনও যায় তাও একটা উপকার হবে, তার জন্য আমি করেছিলাম। প্লাস আমাকে একজন আমার সহ ক্রিয়েটার ট্যাগ করেছিল। ট্যাগ মানে কি, অর্পিতা দিদি ভাই তুমিও বলো, আমরা তো ডাইরেক্ট কথা বলি না, ধরো কাউকে ট্যাগ করে দিও, তোমার বুঝে যায় কেন অর্পিতা ট্যাগ করেছে, মানে কিছু বলতে লাগবে, তো ওটা ট্যাগ করেছিল। তো তখন আমি ভিডিওটা করেছিলাম। তো অনেকে বলেছে ও ভেলোরে আছে, কিন্তু রূপা, আমি দেখেছি রূপা কিন্তু ওদের পূজাদের পাশেও আছে। মানে এদের মতো মানুষদেরকে দেখলে জীবনে সত্যি চলার পথে মনে হয় কত বাধা, কত বিপত্তি, কত কষ্ট, কত সংগ্রাম, আর সেই সংগ্রামগুলি কাটিয়ে উঠে জীবনে চলা, মানে সত্যি এগুলি ভাবতেই জানি কেমন লাগে। এত সংগ্রাম, এত সংঘর্ষ জীবনে করা যায়? আমি তো রূপাকে দেখার পর এগুলি ভাবতাম। তারপরও রূপা ওইখানে গিয়ে ভিডিও দেওয়া তো কম পরিশ্রম না, ভিডিও দেওয়া, টাইটেল, থাম্বনেল, মানে ও যে এত কিছু করার পরও জিনিসটা নিয়ে চালিয়ে গেছে, থেমে থাকেনি। ও এমনি তো হার্ড ওয়ার্কার। সুন্দর তাকে বলেছে আমার বাড়িতে আসার পর আমি কিছু খাওয়াতে পারি, ডাল ভাত ডিম, কারণ ওর দোকান আছে, দোকানে ডিমও থাকে, আলুও থাকে, ডালও থাকে, খুব সুন্দর করে গুছিয়ে কথাও বলতে পারে। একটা গ্রামের মহিলা এত, মানে কি বলবো, যেটাকে বলি আমরা না, খুব কমিউনিকেশন লেভেলটা খুব ভালো। তো কমিউনিকেশন লেভেল ভালো তো ঠিক আছে, কথাবার্তা এক কথায়, কিন্তু কি করে ও মেয়ের জন্য এখান ওখানে আবেদন করে
কি করে টাকা সাহায্যটা পাওয়া, মানে এই জিনিসটা যদি প্রত্যেকটি মাকে শিখিয়ে দেয়, এটা যে কত বড় একটা উপকার হবে আমাদের গ্রাম বাংলার জন্য, এটা তো অনেক বড় ব্যাপার। যেভাবে ও কোথায় কোথায় আবেদন করে, মানে থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য রূপা একটা আশীর্বাদ হয়ে দাঁড়িয়ে গেল, একটা এক্সাম্পল হয়ে দাঁড়িয়ে গেল যে উনি করতে পেরেছে, উনি ওনার মেয়েকে বিএমটি করে ভালো করে আনতে পেরেছে, আমি তাহলে কেন পারবো না, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। আর কোথা থেকে সাহায্য পাওয়া যায়, কোথা থেকে চাইলে পরে হেল্প পাওয়া যায়, এগুলি হয়তো রূপা পথ প্রদর্শক হয়ে দেখাতে পারবে। ভালো থেকো রূপা, আমি আশা করবো পূজা তোমার ভাইও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, অবশ্যই হবে। তোমাদের এতগুলি বোনের আশীর্বাদ, এত এত তোমার ফ্যামিলি, মানে ভিউয়ার্স ফ্যামিলি, ওদের চাহিদা, ঈশ্বরের তো নিশ্চয়ই নিষ্ঠুর হবে না। আর কি বা বাচ্চাটার বয়স 14 বছর হবে, 13 বছরে তো ধরা পড়েছিল, 14 বছর বয়স, এই বয়সটা হাসবে খেলবে, তা না করে কি শুয়ে শুয়ে কষ্টটা সহ্য করা যায়? মা কিভাবে সহ্য করবে? মার চোখের সামনে ছেলে ভেন্টিলেটরে চলে গেলে। তারপরে আমি বলবো পূজারও আমি বলবো মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি, সেটাও আমি বলবো, কারণ 1 বছরের মধ্যে স্বামী এবং ভাই দুজনেরই এইরকম একটা মারাত্মক রোগের আক্রান্ত, তার উপরে আবার স্বামীর কিডনি তো একটা এফেক্ট হয়েছে, সেখানে একটা ছোট্ট বাচ্চা, মাহির কি বা বয়স, সেই ছোট্ট বাচ্চাটাকে আমি জানি না পূজা কি ওইখানে মাহিকে নিয়েই আছে কিনা, এই বাচ্চাকে নিয়ে বেলুনের মতো একটা জায়গাতে থাকা খাওয়া, যতই ঘর ভাড়া করে, যতই রান্না বান্না করে, যত কিছু করে খাক না কেন, পরিশ্রম তো পরিশ্রম, টেনশন তো টেনশন। স্কুল তো নিশ্চয়ই খুলে গেছে মাহিরও, তো আমার ঠিক আইডিয়া নেই এখন মাহি কোথায় আছে। পূজা আছে, পূজার বোনের কথা পূজা বলে, বোন আছে, ওর মা আছে, হ্যাঁ, তো এগুলিও একটা পরিশ্রম, এগুলির টেনশন। যদি সঙ্গে থাকে বাচ্চা তাহলেও টেনশন, আর যদি বাড়িতে থাকে বাচ্চা তাহলেও টেনশন, কারণ মার মনে টেনশন থাকবেই। চেষ্টার কোনো ত্রুটি তো করছে না। এর আগেও 11টা মাস বোধ ছিল বাইরে, মানে ভাইকে সুস্থ করে যখন নিয়ে আসলো, যেদিন খুশিতে পূজা ডিসেম্বর মাসেই তো বলেছিল যে কত খুশি ভাই আসছে, আর জানুয়ারি মাসে এরকম হয়ে গেল। আশা করছি ভেন্টিলেশন হোক, যা কিছু হোক, সব কিছু কাটিয়ে যেন সুস্থ হয়ে ফিরে আসে, মায়ের সন্তান যেন মায়ের কোলে ফিরে যায়। আমার মনে হয় না ঈশ্বর এতটা নিষ্ঠুর হবে বলে। ঈশ্বরের মর্জির কাছে আমরা কিছুই না, আমরা পুতুল। এই গেল আমার রূপা আর আমার পূজার কথা। এইবার আসছি আমি এই ব্লগটাতেই করছি, নাহলে আমাকে আবার একটা আলাদা ব্লগে বলতে লাগতো হলে, তাহলে সেখানে আবার আরো অনেকক্ষণ বলতে লাগলো হলে। সেখানে একটা কথা বলছি, এরা হচ্ছে অনেস্টির প্রতীক। আর ওই দিকে আছে একদল লোক ঠগানো ব্যবসাতে ওরা দিন রাত চালিয়ে যাচ্ছে, যেমন আমাদের এই সাজিদ ওয়াজিদ আর প্রিয়াঙ্কা। ওরা নাকি বিয়ে করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, ঠিক আছে, এটা নাকি বিয়ে ছিল, 3 মাস হয়ে গেছে, প্র্যাঙ্ক হলে তো চলে যেত, আমি মেনে নিলাম যে ওরা বিয়ে করেছে। কিন্তু সেদিন একটা ভিডিও দিল যে ও এতদিন পর ওর মার সাথে মিলতে গেছে, মানে প্রিয়াঙ্কা, আর প্রিয়াঙ্কার মা ওকে ধরে খুব মারছে। অবাক লাগে, প্রিয়াঙ্কার যে প্রথম বয়ফ্রেন্ড ছিল, সেই বয়ফ্রেন্ড কিন্তু সারাক্ষণ প্রিয়াঙ্কার বাড়িতে থাকতো, এমনকি ও প্রিয়াঙ্কার মা ওই খাবার দিত বয়ফ্রেন্ডের জন্য, ওর জন্য। আবার বলতো দেখো আমার মা কেমন ডিসক্রিমিনেশন করছে, মানে ইংলিশে বলেনি, বাংলায় বলেছে, কেমন ভেদভাব করছে, তোমার জন্য এইরকম প্লেট, সুন্দর প্লেট, আমার জন্য এরকম প্লেট। সেখানে দাঁড়িয়ে ওরা তো মেয়েদেরকে এইরকম জিনিস করার জন্য ছেড়েই দিয়ে রেখেছে, তাহলে আবার মেয়ে কাকে বিয়ে করে ফেলেছে, কত মাস ধরে বাড়ি ছাড়া। বিয়ের 1 দিন বা 2 দিন পরে যেটুকু আমি দেখেছিলাম, প্রিয়াঙ্কা জ্যাঠু তো দাদা এসেছিল, মারতে গেছিল, তুই কথা বলবি না, তুই কেন বিয়ে করছিস, হ্যান ত্যান, বাড়ি ছাড়া, আমাদের কোনো খবর নেই। তার মানে তো তখনই দাদা, জ্যাঠু তো দাদা, পরিবারের লোকরা কথা বলে নিয়েছে, মোটামুটি একটা মেনে নিয়েছে। তাহলে এখন নতুন করে নাটকটা করা দরকার কি ছিল? নাটকটা করা দরকার এর জন্য ছিল, চর্চায় থাকার জন্য। যেই ওর মা ওকে মারছে, এরকম একটা কান্নাকাটি ভিডিও দিল, খুব মন খারাপ, খুব কষ্ট ভিডিও দিল, তোমরা এখনো বলছো প্র্যাঙ্ক, চারিদিক থেকে রোস্টিং চ্যানেলগুলি কিন্তু রোস্ট করতে শুরু করে দিল, আর সেই রোস্টটাকেই কিন্তু ওরা কাজে লাগাতে শুরু করে দিল। কারণ এতেই কি হয়, যখনই যে বললাম চর্চায় থাকতে হবে, খরচা করতে গেলে চর্চা থাকতে হবে। হ্যাঁ, ওরা কিছুদিন আগে ঘুরতেও এসেছিল, এই তাজমহল টহলে ঘুরে গেল, দেখলাম তাজমহলে এসেছিল, হ্যাঁ তাজমহলে এসেছিল, তো ঘুরতেও এসেছিল, ঘুরে ফিরে বেড়ানো করে গেল, তাজমহলই দেখলাম না, কই দেখলাম, হ্যাঁ ঘুরতেও গেছিল। ওরা গেছে না অন্য কোনো ব্লগার? আসল কথা, এত ভিডিও দেখি, আমার মনে হচ্ছে ওরা যদি না হয় তাহলে অন্য কেউ। তবে হ্যাঁ, একটা গানের, তাহলে যখন মানে এই ব্যাপারগুলো অলরেডি হয়েই গেছে, তাহলে মা আবার কি করে মারলো, তাই না? আর সত্যি কথা বলতে, যদি মারা এত স্ট্রিক্ট হতো বা এত কিছু রুলস থাকতো, তাহলে কি আর মেয়েরা এইভাবে পালিয়ে বিয়ে করতে পারে? কিন্তু একটা জিনিসকে নিয়েই ওরা ওই প্র্যাঙ্ক করছে, কখনো ও ভিডিও করছে,
সব কিছু এরকম করে 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 করেই কিন্তু ওরা ইনকাম করছে। ইনফ্যাক্ট সাজিদ ওয়াজিদের আগে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটাকে ছেড়ে দিল, ছেড়ে নতুন যেই এই প্রিয়াঙ্কাকে বিয়ে করলো তখন তার সেটা চ্যানেলটা তখনই মানে শুরু করলো। সেই চ্যানেলটাই কিন্তু এখন গিয়ে গ্রো করেছে। আগের চ্যানেলটা যেটা ছিল সেটা অলরেডি মানে থামিয়ে রেখেছে, কারণ ওখানটার মধ্যে আগের দুই বউ নিয়ে যে প্র্যাঙ্কগুলি, ওই যে একটা মুসলিম বিয়ে করেছিল, আরেকটা কাকে বিয়ে করেছিল, তো ওই প্র্যাঙ্কগুলি ছিল। তো তার জন্য ওই চ্যানেলটাতে না, এই চ্যানেলটাতে কিন্তু কোনো ভিডিও নেই। চ্যানেলটাতে স্টার্টিংটাই হয়েছে এই প্রিয়াঙ্কাকে নিয়ে। ও বারবার বলতে চাইছে যে এই বিয়েটা আসলে আমি মেনে নিচ্ছি, বিয়েটা আসল, 3 মাস হয়ে গেছে, এখনো কি প্র্যাঙ্ক? না, প্র্যাঙ্ক না। কিন্তু এই যে মা মারছে, একটা মানুষ যখন কারোর বাড়িতে ফট করে যায়, যখন মার সামনে যায়, সেই মা যদি রিয়েলি মারতে থাকে তাহলে সেই জিনিসটা ভিডিও করতে কেউ পারে না, যে এই দেখো আমার মা বাবাকে এভাবে আমাকে অভ্যর্থনা করছে। আর যদি ভিডিও করেও বা, তাহলেও কিন্তু একটু লজ্জা থাকার কথা যে আমার মা আমাকে গ্রহণ করতে চাইছে না, বা আমার মা আমার সাথে এইভাবে এই ব্যবহারগুলি করছে, এই ব্যাপারটা কিন্তু থাকার কথা, মানে লজ্জা এই ব্যাপারটা থাকার কথা। কিন্তু সেটা তো না, কারণ এই লজ্জা ব্যাপারটাকে ওরা এখানে বিক্রি করছে, এখানে বিক্রি করছে লজ্জার ব্যাপারটাকে, যে দেখো আমি কতটা বিক্রি করতে পারি, লজ্জাটাকে কত বিক্রি করতে পারি। কারণ কোনো মা ফট করে যখন কোনো মেয়ে তার মার কাছে যাবে যে বিয়ে এত মাস পর এসেছি, একটু ভয়ে 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 যাবে, নাকি যাওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরা খুলে মা মেরেছে এমন করতে পারে না। একটু সততা, এই যে অনেস্টি জিনিসটা এদের মতো ইউটিউবারদের জন্য চলে গেছে। আবার কেউ কিছু বললে ওরা রেগে যাচ্ছে এবং বলছে বিশ্বাস করছো না 3 মাস ধরে। বিশ্বাস অবিশ্বাসের কথা না, কারণ অবিশ্বাসের কাজ আগে সাজিদ ওয়াজিদ করে ফেলেছে দুবার, এবং করে বেশ ভালো ভিউজ টুজ কামিয়েছে। এখন আমি বিশ্বাস করছি তোমরা বিয়ে করেছো, কিন্তু যে মা মারা, যখন বিয়ের পরের দিন যেহেতু তো দাদা আসলো, এসে মিটমাট করলো, কথাবার্তা বললো, বাড়িতে খবর দিলি না কেন বললো, তাহলে 3 মাস পরে কি মনে হয় তোমার মা তোমাকে মারতে পারে? না, মারতে পারে না, কারণ মিটমাটটা আগেই হয়ে গেছে। যেটুকুন এখানে যা কিছু করানো হয়েছে, যা কিছু দেখানো হয়েছে, পুরোটাই অনলি ফর ভিডিও, শুধুমাত্র ভিডিও করার জন্য এবং ভিডিওতে দেখানোর জন্য এই নটঙ্কিগুলি করা হয়েছে। এর বেশি কিচ্ছু না, এর বেশি আর কিছুই না। এই যে দেখালাম, এখানে পূজা, রূপা, এরা একটা সৎ মানুষ, অনেস্ট গ্রুপ, যারা হার্ট অ্যান্ড সোল দিয়ে কাজ করছে নিজের পরিবারকে বাঁচানোর জন্য, অস্তিত্বটাকে বাঁচানোর জন্য, যেখানে কোনো মাত্রায় কোনো কিছু অন্যায় নেই, কোনো কিছু খারাপ নেই। আর এদিকে এরা একের পর এক অন্যায় করে যাচ্ছে, খারাপ কাজ করে যাচ্ছে, অথচ এদের জন্যই কিন্তু ইউটিউব এর মিথ্যা, ইউটিউব এটা ফেক, ইউটিউব এটা খারাপ, এই যে ধারণাগুলি, এটার জন্যই আমি কন্ট্রাস্ট, যে এইদিকে একটা সত্যিকারের স্ট্রাগল করছে টাকার জন্য, পয়সার জন্য, আর এদিকে এরা নাটক করে যাচ্ছে, ড্রামা করেছে, কি না করেছে। সাজিদ ওয়াজিদের বউ প্রিয়াঙ্কা যে প্রথম যে বয়ফ্রেন্ড ছিল, তার সাথে কি ধরনের সিনগুলি করেছে ভাবা যায় না। তখনও কিন্তু বিয়ে হয়নি, বিয়ে না হওয়া সত্ত্বেও বাড়িতে রেখে সেরে যেই ধরনের চুম্মাচাটি সিনগুলি করেছে, তো এগুলি করার পরও মানে কি করে আবার ওরা বলে যে আমাদের মারা স্ট্রিক্ট, মা মারবে, মা শাসন করবে। তখন কি মা, বাবা, জেঠু, কাকা, মামা কেউ দেখেনি যে বাড়ির একটা মেয়ে? না, এই ফিল্মে অনেক কিছু হয়, সিরিয়ালে অনেক কিছু হয়, ওটা কিন্তু অ্যাক্টিং পারপাস হয় ওই সময়, ওটা কিন্তু অনেক লোকের সামনে অ্যাক্টিং পারপাস হয়। আর এটা রিয়েল লাইফে নিজের ঘরে বসা কোনো হিরো হিরোইন ওরকমভাবে চুম্মাচাটি প্রেমের অ্যাক্টিং করে না, বা কোনো সিরিয়ালের যে অ্যাক্ট্রেসরা ওরা কোনো নিজের ঘরে বসে দেখায় না, এটা ওই শুটিং ফ্লোরেই করা হয়। আর এরা নিজের ঘরটাকেই শুটিং ফ্লোর বানিয়ে নিয়ে যা খুশি তা করে চলে, কারণ এদেরকে বলার মতো কোনো লোক নেই। আর বললে পরে আলটিমেটলি এরা চাই ওদেরকে নিয়ে কেউ বলুক, কারণ আলটিমেটলি এটা তো প্রফিট, এটা হচ্ছে ওদের প্রফিট, কারণ এতে এদের রুটি রোজগারটা অনেকটা বেড়ে যায়, এটা হচ্ছে প্রফিট। তো এই 3টে ক্যারেক্টার এর জন্য বললাম যে দুটো অনেস্টের সাথে আরেকটা ডিসঅনেস্ট, যে যারা জীবন যুদ্ধে অস্তিত্বের লড়াই করছে, আরেকটা শুধুমাত্র হেসে খেলে ঘুরে ফুল ছোড়া, পায়ের নিচে ফুল, কখনো হাত কোলের মধ্যে বউ, কখনো কোলের মধ্যে স্বামী, আর নেকু কান্না, এরকম করে ইউটিউব চালাচ্ছে। 3জনই ইউটিউবার, কত ডিফারেন্স তাদের থিঙ্কিং লেভেলে, তাদের জীবন যুদ্ধে এবং চিন্তাধারাতে, সব দিক দিয়েই। চলো বাই।